আমাদের স্টার্ট হয়েছে? জি স্যার। হ্যাঁ। গতকাল কি বৃষ্টি হয়েছিল দাওয়াত? গতকালকে হয়েছিল খুব সস্তা ঠিক আছে। আল্লাহ এই অফারটা তো পারি। আরে বাহ, এটা তো অনেক সহজ। এটা আছে না এটা এত তো অবগত। আমরা ভিডিও নষ্ট না করি। আচ্ছা ঠিক আছে। তো যেটা বলতেছিলাম আমি কি বলেছিলাম তোমাদেরকে যে আমাদের প্রতিসম সার্কিট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফোল্ডিং সাইমেট্রিক মানে হচ্ছে কি ভাঁজ করে আমরা সেম মিলাই, আর একটা হচ্ছে কি মিরর সাইমেট্রিক। তো ফোল্ডিং সাইমেট্রিক আর মিরর সাইমেট্রিকের মধ্যে ফোল্ডিংটা আমি কি বলেছিলাম যে যাদের মধ্যবর্তী তুল্যরোধ জানতে চাওয়া হয়, যেমন আমি এ আর বি এর মাঝে তুল্যরোধ জানতে চাইছি, তো এদেরকে ধরে আমরা ভাঁজ করি। তাহলে এটা যদি একটা কাগজ হয়ে থাকে, একটা কাগজের ট্রায়াঙ্গেল হয়ে থাকে, তাহলে এইটাকে ধরে কথা হচ্ছে জুয়েল যাওয়ার কথা হচ্ছে কথা আমি কইতা ভাই। তাহলে এই যে এই পাঁচটা ধরে যদি আমি এটাকে ভাঁজ করে দেই, ভাঁজ করলে কি এই রোডটা এই রোদের সাথে মিলিত হয়, এই রোডটা এই রোদের সাথে মিলিত হয়, এই রোডটা এই রোদের সাথে মিলিত হয়, আর এই দুজনের উপর দিয়ে পুরো দাগটা কেটে গেছে বিধায় এই রোদগুলো কি হয়ে যায়, বাদ হয়ে যায়। আর এটা পুরো লাইনের উপর পড়ছে তাই এটা আমাদের কাউন্টে থাকবে। আমি কি বলেছিলাম যে যদি আমাদের ফোল্ডিং এর লাইনে কোনো রোদ পড়ে সেই রোদ কিন্তু হিসাবে আসবে, কিন্তু লাইন যখন কাউকে ছেদ করবে সেটা কিন্তু আসবে না। তাহলে আমাদের এটা যেহেতু এটার উপর এসে পড়তেছে, তাহলে আমরা জানি রোধদ্বয় সমান এবং সমান্তরাল হলে তাদের তুল্যরোধ কি হয়, অর্ধেক। রোধদ্বয় সমান এবং সমান্তরাল হলে তুল্যরোধ অর্ধেক, রোধদ্বয় সমান এবং সমান্তরাল হলে তুল্যরোধ অর্ধেক। তাহলে এটার সমান এটা এবং সমান্তরাল, তাই এটার তুল্যরোধ হবে অর্ধেক, এটা বাদ, রাইট? এটা সমান এটা সমান্তরালে আছে তাই অর্ধেক, তার মানে এটাও বাদ। ওকে, এটা তো এটাকে ক্রস করে গেছে তাই এটাও বাদ, রাইট মাজিদ? জি স্যার। এটাকে ক্রস করে গেছে তাই এটাও বাদ। তাহলে আমাদের আর থাকে কি এই রোডটা, এটা আর এটা সমান এবং সমান্তরাল তাই এটাও কি অর্ধেক, তাহলে আমাদের এটাও বাদ চলে গেল। তাহলে ফাইনালি আমাদের যা থাকতেছে সেটা হচ্ছে এটা। তো এ কে যদি আমরা পজিটিভ প্রান্ত ধরি ব্যাটারি, আর বি কে যদি আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্ত ধরি, তাহলে প্লাস থেকে কয় দিকে কারেন্ট বের হয়ে যাচ্ছে, দুই দিকে। একটা হচ্ছে এই দিকে, এটা কিন্তু যাচ্ছে 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 এখানে এসে মিলিত হয়েছে, তাহলে এরা সবাই কিসে আছে, শ্রেণীতে। তাহলে তিনটা যদি শ্রেণীতে থাকে তাহলে তিনটা r/2 হয়, রাইট ফাতেমা? আর এটা তাদের দুই, এই যে তিনটার সাথে এটা কিসে আছে, সমান্তরালে। তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব এইভাবে 1/r, আমাদের 1/rp। তাহলে ফাইনালি এটা উপরে চলে গেলে 3r প্লাস 1/r, লসাগু করলে 3r 2 প্লাস 3, তার মানে অতএব শুধু rp ইজ ইকুয়াল টু উপরে 3 নিচে 5 ইনটু r। আশা করি সবাই বুঝতে পারছেন। ওকে জি স্যার। তো আজকে আমাদের সাইমেট্রিক সার্কিটের এখানেই সমাপ্তি করছি, বাট সাইমেট্রিকের আমি আরো অনেকগুলো সার্কিট তোমাদের কোনো এক কালে দিব। এখন সবাই আমাকে বলতেছে যে স্যার এত কঠিন কঠিন জিনিস আমরা শিখবো না, বুয়েটও আসে না, কোথাও আসে না, আপনি আর আমাদেরকে এগুলো শিখাইয়েন। এরকম ভাবে কয়েকজন বলছে বিধায় আমি আমার সিদ্ধান্ত এবং স্বপ্ন থেকে সরে আসছি। আপনি সহমত না, আরো অনেকেই সহমত না, বাট আমি আপনাদের যারা সহমত না তাদেরকে সার্কিট দিব, টেনশনে কিছু নাই। বাট আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আগে এইচএসসি টা শেষ করি। ওকে, বুয়েট বাদ, মানে বুয়েটের তো আর আসেই না, বুয়েটের যেগুলো আসে সেগুলো তো করাই ফেলছি, টেনশনে কিছু নাই। তো এক সার্কিট করে যদি তোমার বুয়েট কনফার্ম হয়ে যেত তাহলে ঘরে ঘরে বুয়েটের স্টুডেন্ট আছে। ঠিক আছে? নাজমুল ভালো আছো?
তোমাকে অনেকদিন পরে দেখলাম মনে হচ্ছে। গ্রামে গিয়েছিলে? কার কাছ থেকে অনুমতি নিছো? 18 বছর বয়স, এখনই তো দুঃসাহস দেখাচ্ছে। ভিডিও চলে? এর মধ্যে 18 বছর বয়স পেয়ে ফেলছে। কি রে? আর আম্মারে দেখাইতে হবে। এ তো পুরো কাঠ। আর আম্মা তো বাপের যে পেট ছিল এখনো 9 বছরের। গ্রামন যে হয়ে গেছে। এই তো ঠিক আছে স্যার, আপনাদের সাথে এখন আমি যে জিনিসটা শুরু করব এইচএসসি র আজকে ফার্স্ট, এবং এটা সম্পর্কে এখন পর্যন্ত কেউই জানেন না, সেটা হচ্ছে কি কারশফস ল। আমরা আজকে থেকে এটা নিয়ে আলোচনা করব। তো যেহেতু এটা আজকে ফার্স্ট ক্লাস এবং আপনাদের মধ্যে কেউ যেহেতু এটা সম্পর্কে খুব একটা তেমন কিছু জানেন না, সেহেতু আজকের ক্লাসটা আপনাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। কারশফস ল, সবাই একটু খেয়াল করেন। কারশফের সূত্র শেখানোর আগে আমি সবসময় তিনটা জিনিস শিখাই স্টুডেন্টদেরকে। ওই তিনটা জিনিস শেখানোর আগে সর্বপ্রথম আমার তোমাদের কাছে প্রশ্ন আছে। তোমাদের মধ্যে কেউ কি বলতে পারো যে আমাদের কাছে এত চমৎকার একজন ওহমের সূত্রের ল থাকা সত্ত্বেও কেন কারশফের সূত্রের প্রয়োজন পড়ছে? একাধিক ব্যাটারি। মুয়াজ্জিন, তুমি কিন্তু হ্যাক করে ফেলছো। আমি ভাই ওরা কি বলছে আমি শুনি না, আমি বলি ঠিক আছে, মুয়াজ্জিন গতকালকে আমার কোচিং এ আরেকটা ব্যাচে কোনো কারণে জয়েন করছিল এবং সেখান থেকে সে এই 10 মিনিটস হ্যাক 5 মিনিটস হ্যাক সে বের করে নিয়ে আসছে। ঠিক আছে, তো যাই হোক, মুয়াজ্জিনের কথাটা আমি গ্রহণ করলাম না, যদিও সঠিক। মুয়াজ্জিন তো ঠাস করে বলে ফেলছে, সাবিকুন তুমি বলছো না যে তোমারটা রিসিভ করলাম, একাধিক ব্যাটারি, তাই না? ভাই আরেক জায়গায় পরে। আচ্ছা, সাবিকুনের কথা আমি যদি রিসিভ করি যে একাধিক ব্যাটারির ক্ষেত্রে, তার মানে তোমার কথা আসতেছে যে একটা ব্যাটারির ক্ষেত্রে আমরা কারশফের সূত্র ব্যবহার করতে পারবো না। একটা ব্যাটারির ক্ষেত্রে কি ব্যবহার করা যাবে কি যাবে না? যদি প্রয়োজন পড়ে তাহলে শিওর? না জেনে বলো না, জেনে বলো, কনফিডেন্টলি জেনে বলো, না জানলে বলবা জানো না। জানো না, ওকে, তাহলে হ্যাঁ যাবে, শিওর তো? আচ্ছা ঠিক আছে। তো এখন আমার কথা শোনো সবাই, আমরা আমাদের লাইফে ছোটখাটো সার্কিট সলভ করে আসছি এবং এখন পর্যন্ত যে সার্কিট সলভ করছি সেই সার্কিটের শুধুমাত্র একটা ব্যাটারি দিয়ে করে আসছি, রাইট? 9 10 এ যা করছি সবই একটা ব্যাটারিতে ছিল। তো একটা ব্যাটারি সার্কিটে আমরা কার সূত্র ব্যবহার করে ফাইনালি সলভ করতাম? কারেন্ট বের করতে ওহমের সূত্র V IR ব্যবহার করে। এখন যদি একটা ব্যাটারি না দিয়ে একের অধিক ব্যাটারি দিয়ে দেয়, তাহলে স্যার ওহমের সূত্র ব্যবহার করে আমাদের ওই সার্কিট থেকে কারেন্ট ধরো I1 I2 I3 এগুলো বের করাটা খুব টাফ হয়ে যায়। খুব টাফ হয়ে যায়, এটা বললেও ভুল, কিন্তু টাফ। যেখানে কিনা প্রতিযোগিতা চলতেছে লাইফে সবকিছুতেই, সেখানে ওহমের সূত্র করে একটা অঙ্ককে 3 থেকে 4 মিনিট বা 5 মিনিটে সলভ করার চাইতে যদি আমি 1 মিনিটেই সলভ করতে পারি অন্য কোনো সূত্র ব্যবহার করে, কেন সেটা শিখবো না? তো কারশফের লটা সবচেয়ে পপুলার জনপ্রিয় একটা ল। এটার একটাই কারণ, এটা দিয়ে আমরা সাধারণ সার্কিট, মানে যেগুলো দিয়ে ওহমের সূত্র দিয়ে করা যায়, ওই সাধারণ সার্কিট তো সলভ করা যায়, এটা ছাড়াও জটিল একের অধিক ব্যাটারি যুক্ত সার্কিটও সলভ করা যায়। কথা বুঝতে পারছি? তার মানে কি কারশফের সূত্র দিয়ে আমরা একটা ব্যাটারি ওয়ালা সার্কিটও কি সলভ করতে পারবো। এবং এটা কেন পারবো না? যদি জটিলটা তার সূত্র দিয়ে করা যায়, তো সিম্পলটা তার সূত্র দিয়ে করা যাবে না? অবশ্যই যাবে। এটা একটা কথা স্টুডেন্টদেরকে আমি প্রায়ই বলি, একটা ব্যাটারি সার্কিট দেখলে এরা কি করে, সব সময় ওহমের সূত্র দিয়ে করে ফেলার চেষ্টা করে। বাট তোমরা এখন এইচএসসি স্টুডেন্ট, তোমাদের এখন ওহমের সূত্র 9 10 এ এতবার প্র্যাকটিস করছো, নতুন করে কি শেখার কিছু আছে? তাহলে তোমরা এখন যাই পাবা সার্কিট, ওটারে কি দিয়ে সলভ করার ট্রাই করবা? কারশফ দিয়ে সলভ করার ট্রাই করবা, যাতে করে কারশফও তোমাদের মাথায় ওহমের মতো সেটআপ হয়ে যায়। কারণ কারশফটাই কিন্তু মেইনলি ব্যবহার হয় সব জায়গায়, বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে কারশফের সূত্রের প্রয়োজনীয়তাটা খুবই গুরুত্বপূর্ণ। কি ধরনের জন্য? কিছুটা জটিল সার্কিট সলভ করে I1 I2 I3 বের করার জন্য। তো আমরা আজকে কারশফের সূত্রের বেসটা শিখব। তো তিনটা জিনিস সর্বপ্রথম শিখাই। সর্বপ্রথম যেটা আসবে আমাদের সামনে সেটা হচ্ছে যে ব্রাঞ্চ। আমরা সার্কিটের কারশফের ল পড়তে গেলে বারবার করে কয়েকটা শব্দ উচ্চারণ করব। একটা হচ্ছে ব্রাঞ্চ উচ্চারণ করব, আরেকটা হচ্ছে নোড উচ্চারণ করব, আরেকটা হচ্ছে লুপ উচ্চারণ করব। এই তিনটা কথা আমরা প্রায় সার্কিটের মধ্যে বারবার করে বলতে থাকবো। ওকে,
তো যেহেতু আমি এই তিনটা কথা বারবার করে বলবো এবং বইয়ে সরাসরি এই টাইপের কোনো বিষয় নিয়ে ওভাবে লেখা নাই যে এটা কাকে বলে বা এটা বলতে কি বুঝি এই ধরনের কোনো বিষয় নাই, তাই আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। তোমরা এটার সংজ্ঞা বা বলতে মানে অ্যানসার এগুলা লিখলেও চলবে না লিখলেও চলবে, মাথায় একবার সেট হইলে আর জীবনে ভুলবা না। ওকে, ব্রাঞ্চ মানেটা কি সার্কিটের ভাষায় বা তড়িৎ বর্তনীর ক্ষেত্রে ব্রাঞ্চ বলতে কি বুঝি এটা বোঝানোর জন্য আমি একটা সার্কিট তোমাদের সামনে ড্র করতেছি, সেটা একটু খেয়াল করো। ওকে, এটা একটা সার্কিট আঁকছি। ফার্স্ট অফ অল এটা কি একটা সার্কিট, এটা মানো কিনা? এটা একটা সার্কিট লজিক্যালি মানা যায় কিনা? কি হাসিব কোনো কনফিউশন আছে? হ্যাঁ, কোথায় কনফিউশন? মানে সার্কিট মানা যায়। ও সার্কিট মানা যায়, সবাই মানো কিনা? জি স্যার মানছি। সাহাবীর জাওয়াজে একটু চড় মারো। চালু করে থাকবো না, আমি কিন্তু মারা নাই। তো তুমি ওরা মারছো না? এবার আমরা বললাম সার্কিট মারতে। তো কি হইছে? ভাই যাওয়া দাস করে খাই ঠিক আছে জাওয়াদ, আমি কি বলছি এখানে বলো। আরেকবার একটু বুঝাই। আমি দুঃখিত। এটা কি আছে সেটাই বলো, সেটাই তো বিকাশ। এটা হচ্ছে ব্রাঞ্চ মোড ওটা তো লিখছে আছে। তার মানে তুমি একটা ক্লাস মিস দিয়ে আজকে ক্লাসে প্রবেশ করছো, এটা হচ্ছে ফার্স্ট পেনাল্টি। না গত ক্লাস আসছিলা? তো গত মাসই আছে। না না আসে, এই বেটা একটা মিস একটা আসে, মানে ওর সিস্টেম হচ্ছে 1 অফ 1 অন 1 অফ 1 অন। 1010 ঠিক আছে? ভাই আপনার একটু আইসিডি আইসিডি ফল করে নিছো? আপনার কৃতি ছাত্র হাসিবুল্লাহ আমার ফোন দিয়ে বলছে ক্লাস ভাই ওটা দিজ আপনি যখন জড়াইলো সেই দিন সেদিন বৃহস্পতিবার আমারও তো ফোন দিছিল। তুমি আমার মজা নিও না, তুমি তো ছিলা গ্রামে। আমারে করে দেয়া বলছিল তুমি কি ঢাকায় আসছো আজকে না ক্লাস ও নাই। পাঞ্চুয়াল ছিল তো। হ্যাঁ আদর্শ পাঞ্চুয়াল ঠিক আছে। নাম কি ভাইয়া? সাইফুল আলম হাসিন। প্রফেসর বলতে ভুলে গেছে। প্রফেসর, হ্যাঁ। সরি আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এবার খেয়াল করেন। আচ্ছা আমি যদি এই ব্যাটারির পার্টটাকে আলাদা করে নিয়ে আসি, ওকে। শুধু ব্যাটারি শুধু ব্যাটারিটাকে আলাদা করে নিয়ে আসছি, এই রোডটাকে আলাদা করে নিয়ে আসি, এই রোডটাকে আলাদা করে নিয়ে আসি, খেলা হবে। এই রোডটাকে আলাদা করে নিয়ে আসি, এটাকেও আলাদা করে নেই, এই ব্যাটারিটাকেও আলাদা করে নিলাম। তো ভাইয়া এগুলাকে কেটে কেটে আলাদা করে নিয়ে আসছি। এখানে তোমরা আমাকে বলতে পারো স্যার এটাও কাইটা আলাদা করেন, এটা কাইটা আলাদা কি করব? এটা হলো ফার্স্ট কথা, যে এটা কি আসলে করা যাবে কিনা বা দরকার আছে কিনা। ব্রাঞ্চ বলতে বোঝায় কোনো একটি তড়িৎ বর্তনীতে ব্যবহৃত যতগুলো তড়িৎ যন্ত্রাংশ আছে তাদের সংখ্যাকেই ব্রাঞ্চ সংখ্যা বলে বা তাদেরকেই ব্রাঞ্চ বলা হয়। এখন তড়িৎ যন্ত্রাংশ বলতে কি স্যার? আপনার তড়িতে ব্যবহৃত সবকিছু, লাইট হইতে পারে, ফ্যান হইতে পারে, রোধ হইতে পারে, অ্যামিটার হইতে পারে, ভোল্ট মিটার হইতে পারে, গ্যালভানোমিটার হইতে পারে, ব্যাটারি হইতে পারে, অভ্যন্তরীণ রোধ হইতে পারে, যেটাই ব্যবহার করেন একটা যন্ত্র, সেই যন্ত্রগুলো বা ইনস্ট্রুমেন্টগুলো সবগুলোকে এক একটা কি বলা হয়? ব্রাঞ্চ বলা হয়। তাহলে এখানে এই বর্তনীতে টোটাল কতগুলো ব্রাঞ্চ আছে বলো তো? 1 2 3 4 5 একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আমি কিন্তু আলাদা করে নিয়ে আসছি প্রতিটা। তাহলে কি একটা তড়িৎ বর্তনীতে ব্যবহৃত যতগুলো তড়িৎ যন্ত্র থাকে, ওই তড়িৎ যন্ত্রগুলোকেই এক একটা কি বলা হয়? ব্রাঞ্চ বলা হয়। এখন ভাইয়া তোমরা যাতে কনফিউজড না হও, আমি ইচ্ছা করে এখানে কিছু রাখি নাই। তাহলে এটা যদি আমি আলাদা করে নিয়ে যাই, এইখানে কি কোনো তড়িৎ যন্ত্র আছে? রোধ আছে, অ্যামিটার আছে, গ্যালভানোমিটার আছে, ভোল্টমিটার আছে, ব্যাটারি আছে, কিছুই নাই। এই জায়গায় হ্যাঁ বলো। বলছো? আচ্ছা তাহলে এই জায়গায় যেহেতু কোনো তড়িৎ যন্ত্র নাই, তার মানে এটা কিন্তু আসলে ব্যাটারি নিয়ে একটা মাথা থেকে আসছে, রাইট? জি স্যার। তার মানে এটা যদি স্পেসিফিক ভাবে আমি এইটুকুর কথা বলি, এটা কি কোনো যন্ত্র? না। তার মানে এটাকে কি আমরা ব্রাঞ্চ বলতে পারবো? না। ব্রাঞ্চ বলতে পারবো না। তার মানে এটা আমাদের কোনো ব্রাঞ্চ না। তাহলে ব্রাঞ্চ কাকে বলে আজকে থেকে মাথায় থাকবে না? একটা তড়িৎ বর্তনীতে বা সার্কিটে ব্যবহৃত তড়িৎ যন্ত্রাংশগুলোর সংখ্যাকেই ব্রাঞ্চ সংখ্যা বলে, বা ওই যন্ত্রগুলোকে আমরা কি বলে থাকি? ব্রাঞ্চ বলে থাকি। যেমন কি কয়টা রোধ ব্যবহার করা হয়েছে, কয়টা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যাই ব্যবহার করা হয়েছে তাদের সংখ্যা। তাহলে এই সার্কিটটাতে ব্রাঞ্চ আছে কয়টা? 6টা। কি কি দেখতে পাইছো? আচ্ছা সবাই কি ব্রাঞ্চ ক্লিয়ার? নেক্সটে যাব। নোড। নোড কাকে বলে?
নোট কথাটাকে আমরা ইংরেজিতে নোট বলতেছি, এটার একটা বাংলা নাম আছে। বাংলা নামটা কি? জাংশন। জাংশন বলাতে অনেকের আবার দাঁত ভেঙে গেছে, বুঝতে পারে না। তাই এটাকে আমি আরেকটু ভেঙে আনতেছি সহজ করে, স্টেশন। ও ধন্যবাদ ভাই স্যার। আবার বাংলা এটাকে আরো একটু যদি সহজ করে বলি, সেটা হচ্ছে, এটাকে এখন কি বলবো? সুনির্দিষ্ট। হ্যাঁ, সুনির্দিষ্ট। হ্যাঁ? মিলন পয়েন্ট। না, আরে ফেলে ডেফিনিশন জুয়েলের মতো অশিক্ষিত তো এইটা অনেক বেশি করে দেয়। আরো হ্যাঁ ভাই, সবাই আরো জানে। ছোট করে। মিলন পয়েন্ট, এটাকে আবার কেউ ডার্লিং পয়েন্ট ভাইবা বসে। তিশা আজকে বলে বসছে। মিলন কোন ছেলের নাম ভাই? ও না, মিলন কোনো ছেলে না, মানে এখানে কোনো কিছু মিলিত হয়। সন্ধি। ঠিক আছে? ও তুমি সারা তো জীবন ছেলে ভাইয়া, এখন কথা শোনো, জাংশন কথাটাই হচ্ছে মেইন কথা। এগুলো জাস্ট তোমাদেরকে বলার কিছুই না। জি স্যার। জাংশন জিনিসটা কি আমি ডেফিনিশনটা বুঝাই। এটা এমন একটা জায়গা বা এমন একটা পয়েন্ট, যে পয়েন্টে কিছু প্রবেশ করে এবং কিছু বের হয়ে আসে, যেমন কমলাপুর রেল জাংশন। এখানে এই জাংশনে কি হয়, কিছু ট্রেন আসে, কিছু ট্রেন চলে যায়। কথা কি বুঝতে পারছি? তাইলে জাংশন হচ্ছে এমন একটা পয়েন্ট, যে পয়েন্টে কিছু আসবে এবং কিছু চলে যাবে। ওই পয়েন্টগুলোকে আমরা জাংশন অথবা কি বলে থাকি, নোড বলে থাকি। বাট সার্কিটে কি বলবো? একই কথা, একটু তফাৎ। সেটা কি, যে একটা বর্তনীতে, আমি বারবার করে বলি, খেয়াল করেন যাওয়ার, একটা তড়িৎ বর্তনীতে তড়িৎ যন্ত্রাংশ বা ব্রাঞ্চ গুলো, বলতে গুলো বলছি মানে কিন্তু আর একটা হইতে পারবে না, কমপক্ষে একের অধিক হইতে হবে। তার মানে কি, যে একটা বর্তনীতে তড়িৎ ব্রাঞ্চ বা যন্ত্রাংশগুলোর যে মিলন পয়েন্ট, যন্ত্রাংশগুলোর কি মিলন পয়েন্ট বা সংযোগ স্থান, সেগুলোকেই বলা হয় এক একটা ব্রাঞ্চ। তাহলে আমি যদি তোমাদেরকে এই সার্কিটটার কথা বলি, হাসিব একটু দেখা বলো তো, এই সার্কিটে কয়টা ব্রাঞ্চ আছে, কয়টা নোড আছে? একটা দুটো তিনটা পাঁচটা। বলো, একে একে বলো। স্যার ওই যে এটা কেন নোড বলো? স্যার ওই রোদ আর ব্যাটারি এই রোধ আর ব্যাটারি সংযোগ, ভেরি গুড। তার মানে এটা কারেক্ট হয়েছে। তারপর স্যার দুই রোদের মাঝখানে এই দুই রোধের মাঝখানে অ্যাকচুয়ালি তিন রোধের মাঝে। এটা কেন? মানে তিনটা এটা এবং এটা সংযোগ, পারফেক্ট হয়েছে। তারপর এই দুই রোধের সংযোগ স্থল, পারফেক্ট হয়েছে। তারপর ওই রোদ আর ব্যাটারি এই রোধ আর ব্যাটারি, পারফেক্ট। তারপর দুই ব্যাটারি আর রোদ, এই ব্যাটারি আর রোধ, পারফেক্ট। তারপর তারপর ওই যে এটা কি নোড হবে? কেন নোড না? কারণ এখানে তো কোনো যন্ত্র নাই। একটা যদি ব্যাটারির কথা বলিও, এখানে কি কোনো রোধ আছে? তার মানে এটা কিন্তু নোড না। ভালো করে খেয়াল রাখো, এটা কি নোড হবে? নোড না। তাহলে আমরা কি নোড বুঝতে পারছি? তাহলে এখন থেকে যেখানে যেখানে তড়িৎ ব্রাঞ্চ সংযোগ হয়েছে বা সংযোগ স্থল আছে, সেই সকল জায়গাকে আমরা বলে থাকবো এক একটা নোড। বুঝতে পারছি? নোট টিক দিব? জি জি স্যার। ভাই তুমি কি বুঝেছো? ক্লিয়ার তো? আপুরা বুঝছেন? ঠিক আছে। তুমি কি বুঝেছো? কাজের মেয়ে কি? রহিমা। সকিনা? কোনটা? রহিমা না সকিনা? হ্যাঁ? ও ইভানা। আচ্ছা, কাজের ঠিক আছে, তোর নামই কম আমরা, সমস্যা নেই। ওকে সামনে রাখো। স্যার, সুমাইয়া ক্লিয়ার তো? আপু ফাতেমা বুঝছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। রিয়াজুল তুমি বুঝতে পেরেছো? নাজমুল? ওকে ফাইন। তাহলে সবাই বুঝছো, খালি নজরুল বুঝে নাই না? না না বুঝছো বুঝছো নজরুলও বুঝছে, মাশাআল্লাহ। সিয়াম কই? বাবু বুঝছো? ওকে ঠিক আছে। মানে ঠিকানা আগে তাহলে- দেখছেনি আর কোশ্চেন বুঝ হ্যাঁ? আগে দেখছেনি ঠিকানা কোশ্চেন বুঝ দেখছে। এবার আসছে লুপ। লুপ আগে জিনিসটা কি এটা আগে বুঝতে হবে, তারপরে না বর্তনী লুপ। মানে ভাই গো গো লুপ জিনিসটা হচ্ছে কি, আমরা প্রায় কিন্তু এই ওয়ার্ডটা শুনি। একটা চক্রের কথা শুনি আমরা। লুপকে খাঁটি বাংলায় বললে একটা চক্রে ঘুরতেছে। কিন্তু অনেকের বদ্ধ ধারণা, লুপ হইতে হইলে মনে হয় বৃত্তাকার হইতে হয়। না লুপ জিনিসটা মানে কিন্তু বৃত্তাকার হইতে হবে এমন কোনো কথা নাই। তো সাহাবী, তাহলে লুপ কেমন হইতে পারে? ডিম্বাকার, নলাকার, বর্গাকার। যে কোনো কিছু হইতে পারে। বাট শর্তটা কি? তাকে যে আমি লুপ বলবো, লুপের শর্ত কি? মানে স্যার স্টার্ট করলে ধরো আমাদের হাসিবকে দৌড়াইতে বলবো এবং হাসিবের দৌড়টা লুপে হইতে হবে, লুপ হইতে হবে। একই বিন্দুকে একের অধিকবার পরিক্রমণ করবে এরকম কিছু। হ্যাঁ বলো। একটা বিন্দুতে আবার ফিরে আসবে মানে ও
আবার ফিরে আসবে বা আপু আমি উর্দুতে বলছিলাম মানে একটু পজ করো। ভাই একদিন তোমরা যে যা বলছো সবই ঠিক আছে, ওকে? এবার আমিও বলি এবং আমি তোমাদের কথাগুলোই বলবো, নতুন কিছুই না। লুপ আসলে যে কোনো কিছু হতে পারে, তবে তোমরা যেটা বলো নাই সেটা হচ্ছে কি হলো, লুপ হইতে হলে বদ্ধ হইতে হবে, ওপেন থাকা যাবে না। এখন আমি হাসিবকে দৌড়াইতে বললাম, বলছি লুপ, হাসিব নিজে হয়তো লুপ বাড়াবে না, আমি বাধ্য করে ফেলবো। রাস্তা নাই কোনো, হাসিবকে এখানে বন্দি করে দিছি, হাসিব খালি এই মাথা থেকে এই মাথায় শুধু দৌড়াইতেই থাকবে, কিন্তু কোনো গেট খুঁজে পাবে না। তার মানে তার যে চলাচলটা এটা একটা লুপের ভিতরে চলতেছে। সুমায়াকে সেই একই জায়গায় সে লুপের ভিতরে চলতেছে। কিন্তু যদি আমি এই টাইপের কিছু তৈরি করে দিই, বের হয়ে যেতে পারবে। সে সুন্দর করে গিয়ে দিকটা বেঁধে চলবে। তো লুপ হওয়ার জন্য শর্ত হচ্ছে বদ্ধ হইতে হবে। বদ্ধ যে কোনো কিছুকে আমরা তার ভিতরে যদি কোনো কিছুকে যাতায়াত করাই, সেটা লুপে পরিণত হবে। কথা বুঝতে পারছি? তো লুপের শর্তটা বদ্ধ হইতে হবে। তাহলে বর্তনীতে লুপ, এই কথাটা অ্যাপ্লাই করতে হলে বর্তনী কি হইতে হবে? বদ্ধ বর্তনী হইতে হবে। ওকে ফাইন। তাহলে একটা বদ্ধ বর্তনী, মনে করো আমি আবারও একটা বর্তনী ড্র করি। ওকে, তো এটা ধরো একটা বর্তনী। এখন এই বর্তনীটা বদ্ধ বর্তনী কিনা আমাকে আগে সেটা বলো। বদ্ধ কিনা? আমি যদি এখানে কিছু দিতাম তাহলে কি এই সাইড থেকে ওপেন হয়ে যেত। এটা একটা বদ্ধ বর্তনী। ওকে, এখন একটা বদ্ধ বর্তনী হওয়ার শর্ত আমাদের সব বর্তনী তো বদ্ধ বেসিক্যালি, কারণ আমাদের ক্লাসের সাথে গিয়ে মাইনাস কানেক্ট করতেছি, ফার্স্ট মাথা এবং লাস্ট মাথা কানেক্ট করে ফেলছি, এর ভিতরে যা আছে সব বদ্ধ বর্তনীর আন্ডারে আছে। ঠিক আছে? তাহলে একটা বদ্ধ বর্তনীতে লুপ বলতে আমরা আসলে কি বুঝি, স্পেসিফিক ভাবে যদি বলি, সেটা হচ্ছে যে কতগুলো ইন্ডিভিজুয়াল মানে কি স্বতন্ত্র বা স্বাধীন বদ্ধ বর্তনী আছে। এই বর্তনীটার মধ্যে দেখো তো কতগুলো স্বাধীন বদ্ধ বর্তনী আছে। স্বাধীন মানে তার ভিতরে অন্য কোনো লুপ আসতে পারে না, একাই সে স্বতন্ত্র লুপ। এই যে এটা একটা লুপ না, কথা বলো। জি স্যার। আবার এটা একটা লুপ না, জি স্যার। হ্যাঁ? এই দুইটা একটা স্বাধীন। এখন তোমরা বলতে পারো স্যার এটাকে মনে মনে ডিলিট করে দেখেন তো আরেকটা লুপ তৈরি হয়, কিন্তু ওই লুপের ভিতরে কিন্তু এই দুইটা লুপ চলে আসতেছে, তাই ওটা কিন্তু আর স্বাধীন হলো না। ওটা স্বাধীন হয়েছে? স্বাধীন বলতে শুধু এই দুইটা লুপকে আমরা বলতে পারি। তাহলে কোনো একটা বর্তনীতে যতগুলো বদ্ধ বর্তনী থাকে, ওই বদ্ধ বর্তনীর সংখ্যাকেই বা ওই বদ্ধ বর্তনীগুলোকে এক একটা কি বলা হয়? লুপ বলা হয়। তবে শর্ত কি? তাকে স্বাধীন হতে হবে, স্বতন্ত্র হতে হবে। কথা বুঝতে পারছি? তাহলে লুপ ক্লিয়ার? হ্যাঁ, বলা একটা খোলা সার্কিট তো দেখাইছিলাম গত ক্লাসে। তুমি কি ক্লাস মিস করে ফেলছো ভাইয়া? এই ও ওইটা প্লাস প্লাস এটা মাইনাস, ঠিক আছে? এখানে এদিকে কিন্তু ওপেন। স্যার এই ওপেন সার্কিটে আমি সলভ কিভাবে শিখেছি, আমি বলছি এদিকে কারেন্ট যাবে না, এটা বাদ, এদিকেও কারেন্ট যাবে না, এটা বাদ, তখন গিয়ে সে সলভ হবে। ওকে, বলেন। আমরা যে এক ব্যাটারি সার্কিটগুলো করছি ওগুলো কি সব কি আমাদের লুপ লুপের আন্ডার পড়ে না? হ্যাঁ, আমি ওগুলো তো লুপে আনতে পারবো। যেমন এই যে দেখো, এই 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 এটা হচ্ছে প্লাস। এখন তোমরা এখানে আসার পরে এই এটা কি একটা লুপ না? জি স্যার। আবার এখানে আসো, এই এটা একটা লুপ না? অনেক লুপ তৈরি হয়। লুপের সংজ্ঞা বললে এটা কি লুপ কিনা? জি স্যার। এটা কি লুপ কিনা? এটা কি লুপ কিনা? লুপ। ঠিক আছে? তাহলে লুপ কাকে বলে বোঝা গেছে? জি স্যার। ওকে, এই তিনটা জিনিস না আমরা প্রায় উচ্চারণ করব কারশফের সূত্রের মধ্যে। তো আশা করি আপনাদের এখানে যারা যারা উপস্থিত আছেন কারোই ব্রাঞ্চ, নোড এবং লুপে আর কোনো কনফিউশন নাই। দাওয়াত আছে? ব্রাঞ্চ কি? একটা সার্কিটে যতগুলো তড়িৎ যন্ত্র ব্যবহার করা হয় তাদেরকে এক একটা ব্রাঞ্চ বলা হয়। নোড কি? স্যার কতগুলো ব্রাঞ্চের মিলন পয়েন্টকে বা সংযোগ স্থলকে আমরা নোড বলি। লুপ কি? একটা বর্তনীতে যতগুলা স্বাধীন বদ্ধ বর্তনী, যতগুলো বদ্ধ বর্তনী থাকে তাদেরকে আমরা লুপ বলে থাকি। ক্লিয়ার? ওকে, কথা কষ্ট।
আর উনি না তো স্যার লুপের ভাইয়া। নির্দিষ্ট দিক আছে লুপের? জি লুপের কি নির্দিষ্ট দিক আছে এন্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ? খুব সুন্দর কোশ্চেন। লুপের দিক নিয়ে যদি কথা বলি আমরা কারশফের সূত্রের ভিতরে আলোচনা করব। লুপের দিক আপনি ঘড়ি কাঁটার দিকেও করতে পারেন, ঘড়ি কাঁটার বিপরীতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ডিপেন্ড করে। এখন আমি ধরো করলাম কি ঘড়ি কাঁটার দিকে, হাসিব করলো কি ঘড়ি কাঁটার বিপরীত দিকে, এতে কি আমাদের অ্যানসারের মান চেঞ্জ হয়ে যাবে? না, কারণ একটা বর্তনীতে কেউ আছে ঘড়ি কাঁটার দিকে ক্রিয়াশীল, কেউ আছে বিপরীত দিকে ক্রিয়াশীল। তাহলে ও যাদেরকে দিকে ধরছে তারা তার জন্য প্লাস, আর বাকিরা তার জন্য কি? এখন আমি তার উল্টা ধরছি, তাহলে বাকিরা আমার জন্য প্লাস, আর ও যাদেরকে প্লাস ধরছিল তারা আমার জন্য মাইনাস। ফাইনালি অ্যানসার কিন্তু ও যা আসবে আমারও তাই আসবে। তার মানে লুপটাকে আমরা কোন দিক থেকে ধরতেছি এটা নিয়ে কোনো সমস্যা নাই। কেউ ঘড়ি কাঁটার দিককে পজিটিভ ধরে, কেউ ঘড়ি কাঁটার বিপরীত দিককে পজিটিভ ধরে। কিন্তু ঘটনা যেন এমন না হয় যে আমি এক জায়গায় একজনের ঘড়ি কাঁটার দিকে ধরে ওই একই জাতীয় জিনিসের পরে আবার বিপরীতে ধরতেছি। কথা বুঝেন নাই? যে এটাও ঘড়ি কাঁটার দিকে আছে, ওইটাও ঘড়ি কাঁটার দিকে আছে, বাট ওরা একবার ঘড়ি কাঁটার দিকে ধরে পরের বার আবার ধরতেছে কি ঘড়ি কাঁটার বিপরীত। এটা কি হয়ে যাবে? ভুল। এক জাতীয় সবাইরই আমরা কি ধরবো? একই ধরবো। ওকে, তো এটা আমরা শিখবো, সমস্যা নাই। তো আমাদের কারশফের সূত্র হচ্ছে দুইটা। কারশফের সূত্র কয়টা? দুইটা। এক নাম্বার সূত্রটা হচ্ছে KCL বা কারশফস কারেন্ট ল। KCL বা কারশফস কারেন্ট ল। ওনাকে বাংলাদেশী মানুষেরা আরো এক নামে চিনে, সেটা হচ্ছে কারশফের জাংশন উপপাদ্য। কেন জাংশন বলে আমি পুরো উপপাদ্যটা ব্যাখ্যা করার পরে বুঝতে পারবো। কারশফের জাংশন উপপাদ্য নামটা লিখে রাখো, পরে ব্যাখ্যা করলে বুঝতে পারবো। তাহলে কারশফের প্রথম সূত্রটার নাম কি? কারশফস কারেন্ট ল বা জাংশন উপপাদ্য। এখানে কারশফ কি বলছে এটা বোঝানোর জন্য ভাইয়া গত ক্লাসে সবসময় বলি যে ধরো একটা নদী, এই জায়গাতে আইসা নদীর তিনটা মুখ অ্যাড হইছে। ওকে, দুইটা। তো ভাই আরেকটা মুখ কোথায়? এই তো ভাইয়া পানি এদিক থেকে আসতেছে, সবাই একটু খেয়াল করো। এই পজিশনটাকে যদি আমি একটা নোট ধরি, এখান থেকে আইসা কিছু পানি এদিকে চলে যাচ্ছে, কিছু পানি এদিকে চলে যাচ্ছে। খেয়াল করে এটাকে যদি একটা নোট ধরা হয়, ওই নোডের সাপেক্ষে দেখেন তো কিছু পানি চলে যাচ্ছে, কিছু পানি এই নোডে এদিক থেকে সে কি আসতেছে না নোডের দিকে, আর এই দিক থেকে কি নোড থেকে কি করতেছে? বের হয়ে যাচ্ছে, রাইট কিনা? তো যে পরিমাণ পানি প্রবেশ করছে, কোন পানি কি এখানে জমে আছে নাকি ওই পানিটা দুইটা ভাগে বিভক্ত হয়ে দুই দিকে চলে যাচ্ছে? তাহলে ভাই ধরেন 10 লিটার পানি প্রবেশ করছে, ধরেন দুইজনই সমান সমান প্রশস্তের নদী, তাহলে ও নিচে আর ও নিচে 5, তাহলে এখানে কি কোনো অবশিষ্ট আছে? তো কারশফের জাংশন উপপাদ্যের মূল বেস হচ্ছে যে কোনো একটা বিন্দুতে বা কোনো একটা জাংশনে বা কোনো একটা নোডে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করবে, এবার এই পানিটাকে কারেন্ট হিসেবে বিবেচনা করেন, যে পরিমাণ কারেন্ট প্রবেশ করবে আর এই নোড থেকে যে পরিমাণ কারেন্ট বের হয়ে যাবে, এদের বীজগাণিতিক সমষ্টি। এটা মানেটা কি? যারা বের হয়ে যাচ্ছে তাদেরকে মাইনাস ধরবো, যারা প্রবেশ করতেছে তাদেরকে প্লাস ধরবো। যদি একত্র করি তাহলে রেজাল্ট কি আসে? শূন্য। তার মানে এদের বীজগাণিতিক সমষ্টি মানে টোটাল লোড দি রেজাল্ট কি আসবে? 0 আসবে। তার মানে প্রবেশ এবং আউট এটার সমষ্টি সর্বদাই কি আসবে? 0। কোথায়? নোডে। একমাত্র এই ঘটনা কোথায় ঘটবে? নোডে বা জাংশনে। এটাই আমাদের কারশফের কারেন্ট ল। তো এখান থেকে তার সে যেভাবে ব্যাখ্যা করছে তারটাকে বুঝায়। উনি বলছে এটা যদি একটা নোড হয়, এটা যদি একটা জাংশন হয়, ধরেন একটা তার আইসা এখানে ঢুকছে, আরেকটা তার আইসা ঢুকলো, আরেকটা তার, আরেকটা তার, আরেকটা তার। এই তারগুলোর মধ্যে এই তার দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে, এই তার দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে, এই তার দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে, বাট এই দুইটা তার দিয়ে কারেন্ট বের হয়ে যাচ্ছে। ওকে, ধরেন যে কারেন্টটা প্রবেশ করতেছে I1, এটা I2, এটা I3, এটা I4, এটা যদি I5 হয়, তাহলে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করতেছে কারশফের ল অনুযায়ী আর যে পরিমাণ কারেন্ট বের হয়ে যাচ্ছে, দুইটা কি হওয়ার কথা? সমান। মানে যতটুকু প্রবেশ করতেছে আর যতটুকু বের হচ্ছে সমান হবে, কিন্তু যোগ করলে, বীজগাণিতিক যোগ করলে তারা কি হবে? 0 হবে। তো আমরা সেটাকে গাণিতিকভাবে যদি দেখাই,
সবাই একটু খেয়াল করেন, যারা প্রবেশ করতেছে, কে কে প্রবেশ করতেছে বলেন তো? I1, I3, I4 প্রবেশ করতেছে, সমান হবে বলছে উনি, রাইট? তাহলে ইজ ইকুয়াল টু I2 প্লাস I5। এখন রিয়াজুল এদেরকে এই পাশে নিয়ে আসো, তাহলে কি হয়? I1 প্লাস I2, I3 প্লাস I4 মাইনাস I2 প্লাস I5 ব্র্যাকেটে দিয়ে দিই ইজ ইকুয়াল টু 0। এই মুয়াজ্জিন, এই যে কারেন্টটুকু এটা কি প্রবেশ না আউট? প্রবেশ। তাহলে এটাকে একত্র করে লিখলে সামেশন, সবাইকে একত্র লেখার মানে কি? সামেশন অফ I ইন, রাইট কি না? মাইনাস এটা কি হইছে? তাহলে এটাকে কি লিখবো? সামেশন অফ I আউট ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের কারশফস কারেন্ট ল। যতটুকু কারেন্ট প্রবেশ করবে, আমি বিভবে আসি নাই এখন ম্যাডাম, আমি অনলি জাংশন আসছি, ঠিক আছে? আমি আপনার কোশ্চেনের অ্যানসার একটু পরে কেভিএল লতে দেব। ভোল্টেজ তুমি বুয়েট থেকে এমবিবিএস করবে, ঘুরতে গেলে আমাকে বুয়েট থেকে এমবিবিএস করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি না অ্যানালিসিস, মাশাআল্লাহ মাশাআল্লাহ। না পারবে তো, এমবিবিএস এর যে ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার করে, অর্থাৎ এক্স-রে মেশিন, তারপরে স্ক্যানার, যে সিটি স্ক্যান মেশিন, এগুলো কিভাবে তৈরি হয়, এগুলো কিভাবে বানায়, ফাংশনিং করে, এই সাবজেক্ট রিসেন্টলি বুয়েট স্টার্ট হয়েছে। হয়তো ভাইয়া ওই সাবজেক্টে না, পড়ে না? তাহলে তো মেডিকেল থেকে ইঞ্জিনিয়ারিং। ও মেডিকেল থেকে ইঞ্জিনিয়ারিং করেছে। ওকে স্যার। ভাইয়া এই জন্য কি জয়পুরের অ্যাক্সিডেন্ট ছিল? ভাইয়া একটু পজ করো ওরা সবাই শুরু করছো? আপনার কি কারশফের কারেন্ট ল ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আচ্ছা দেখো, ধরো ওহমের রিয়াজুল আসতেছি তো, কারেন্ট ল পড়াইছি, কেভিএল ল পড়াই নাই এখনো, খালি উত্তেজিত হয়ে যায়। এই জিনিসটা যদি এমন হয়, আমাদের ওহমের সূত্র অনুযায়ী যদি আসি, জি স্যার। এগুলো তো ওহম দিয়ে করা যায়, রাইট? হ্যাঁ, করা যায়। সাবিত? আচ্ছা, তো এইখানে আমি যদি এটাকে নোট বলি অবশ্যই ভুল করব না। না। না, আমি যদি এটাকে নোট বলি এটাও ভুল করব না। এই দুই নোটের মধ্যে কিন্তু কারশফের সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করি যেখানে বেশি নোট কাজ করে, মানে এই যে শাখা কারেন্টগুলোর ক্ষেত্রে মূলত কাজ করি কারশফের সূত্র। তো এখন দেখো, এটা একটা নোট, এটা একটা নোট, বাট এই নোটের কথা বলি, দেখো এখানে কিন্তু কারেন্ট যেটা প্রবেশ করছে সেটাই বের হয়ে গেছে, তাই এখানে পড়ার মতো আহামরি কিছু নাই। ধরো এই নোডে কারেন্ট ঢুকছে কে? আই, বের হইছে কে? আই। কিন্তু এখানে আইসা এই নোডের মধ্যে কারেন্ট প্রবেশ করতেছে কে? I1। আই। মূল কারেন্টই না, হ্যাঁ। ওই রোদ কিছু নাই। বর্তনীর মূল কারেন্ট প্রবেশ করতেছে না, তাহলে আই প্রবেশ করছে প্লাসে, মাইনাস বের হয়ে যাচ্ছে কে কে? I1, I2, তার মানে এদেরকে কি লিখবো? I2 প্লাস I3, সরি I1 প্লাস I2 প্লাস I3। এই যে বের হয়ে যাওয়া কারেন্ট গুলো আর প্রবেশ করা কারেন্ট, তোমরা তো সবাই অলরেডি এখন জানো যে এই I1 I2 I3 যোগ করলে ওর সমানই হবে। ঠিক। তাহলে I থেকে I বাদ গেলে, এটা সবাই বাদ গেলে অ্যানসার কি হবে? Zero। 0 আসে না? জি স্যার। এটা তো আমরা সবাই জানি। জানি। কারশফ মূলত এই কথাটাই বলছে। আচ্ছা। তাহলে কি কোন একটা পয়েন্টে যেই পরিমাণ কারেন্ট প্রবেশ করে আর যেই পরিমাণ কারেন্ট বের হয়ে যায়, এদের বীজগণিতিক সমষ্টি অলওয়েজ কি হবে? Zero। 0। কারণ কোনো কনফিউশন নাই তো? এটাতে একই কারেন্ট যাচ্ছে, একই কারেন্ট, তো এটা নিয়ে সমস্যা নেই। এই মজিন এবার হেডলাইন দাও, কেভিএল দাও। কেভিএল কারশফস ভোল্টেজ ল। আজকে আমি ল গুলোর বেসিক পড়াচ্ছি, আগামী ক্লাসে ডিটেইলস। হ্যাঁ শেষ প্রায় শেষ। এটা অন্য কোন নাম আছে? ভাই পড়া আছে। কারশফসের কেভিএল ল এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে লুপ উপপাদ্য। কি নাম? লুপ উপপাদ্য। কারশফস কেভিএল ল বা লুপ উপপাদ্য। আবারো বলতেছি, কারশফস কেভিএল ল বা লুপ উপপাদ্য। এটা খুব বেশি কিছু না, সিম্পল, তোমরা খালি একটু খেয়াল করো। আমি একটা সার্কিট আঁকতেছি আমার মতো করে তোমাদের বোঝানোর জন্য, আর কিছু না। ওকে। জুয়েল ডিস্টার্ব হচ্ছে।
আমি আমার মতো দিছি, এগুলো তোমরা যখন সার্কিট করবে তখন নিজেরা বানাইতে পারবা। এগুলো এখন আপাতত আমি দিছি বোঝানোর জন্য সূত্রটা, আর কিছু না। দুইটা ব্যাটারি নিছি, ওকে। ফার্স্ট অফ অল আমি বলছি কেভিএল ল বা কারশফের ভোল্টেজ উপপাদ্য। ভি তে ভোল্টেজ, কে তে কারশফ, এল তে ল, যার আরেকটা নাম কি বলছি? লুপ উপপাদ্য। ঠিক আছে, এখন একটু খেয়াল করেন, এই যে লুপ উপপাদ্য, লুপ হওয়ার শর্ত কি? বদ্ধ থাকতে হবে। বদ্ধ। এটা কি বদ্ধ? জি স্যার, বদ্ধ। মানছি? ওকে, তার মানে এটা একটা বদ্ধ বর্তনী। ফার্স্ট কনসেপ্ট ক্লিয়ার। সেকেন্ডে আসো, কি বলছে কারশফ সাহেব, ওনার কথাটা স্পষ্ট করে ক্লিয়ার করে মাথায় সেট করো, তাহলে তোমরা ম্যাথমেটিক্যাল মানে সমস্যাগুলো সলভ করতে পারবা। ওনার কথা হচ্ছে যে একটা বদ্ধ বর্তনীতে যতগুলো ব্যাটারি বা তড়িৎ কোষ থাকে, কয়টা আছে? আবারও বলি, একটা বদ্ধ বর্তনীতে যতগুলো ব্যাটারি বা তড়িৎ কোষ থাকে তাদের বীজগাণিতিক সমষ্টি। তাদের কি সমষ্টি? বীজগাণিতিক কথাটা মানেই বুঝবা, প্লাস মাইনাস করে যা আসে। আমি আবারও বলি, একটা বদ্ধ বর্তনীতে যতগুলো তড়িৎ কোষ থাকে তাদের বীজগাণিতিক সমষ্টি। তাহলে জুয়েল, বীজগাণিতিক সমষ্টি মানে সামেশন অফ ই, রাইট কি না? ওই বর্তনীতে, আবারও বলতেছি, ভাইয়া এখন লেখা অফ করো একসাথে, ওর বলা হয়নি না? তুমি কি একই মন দুইজনকে দিতে পারো? একজনকেই তো দিতে পারবা নাকি? দিয়ে দিলে তো শেষ, আর না দিলে দিতে পারবা। এক মন একজনকেই দিতে পারবা। এখন তোমার এই মন হয় আমাকে দেওয়া লাগবে এদিকে, নাহলে কাগজকে দেওয়া লাগবে। এতে করে কি হবে? ও ওর সাথে রিলেশন ভালো হবে, আমার সাথে রিলেশন খারাপ হবে, তুমি বুঝবা কম। আর আমাকে দিলে বুঝবা ভালো, তোলা কম হবে। তোলাটা মাথায় থাকলে তুলতে সমস্যা হবে না। ওকে, এক মন দুইজনকে কখনো দেওয়া যায় না। এই নীতি থেকে বের হয়ে আসা, একজনকে দাও। ভাই এই মনটা আপনি ধাপে ধাপে। ও সাহাবীরা আবার এগুলো করে নাকি? কেন দেওয়া যাবে না? আমরা তো সাহাবীদের মান অনেক বড়। ম্যাথমেটিক্যালি তো সম্ভব না। আচ্ছা ঠিক আছে, সাইলেন্ট, আমি শেষ করি, ছুটি দিব পরে। তো কি বলছি আবার ফার্স্ট থেকে বলি। একটা বদ্ধ বর্তনীতে যতগুলো তড়িৎ কোষ ব্যবহৃত হয়, ওই তড়িৎ কোষগুলোর বীজগাণিতিক সমষ্টি। ওই বর্তনীতে যে রোধগুলো আছে, রোধ পাইছো? ওই রোধগুলোর সংশ্লিষ্ট রোধ, ওই রোধ এবং সংশ্লিষ্ট কারেন্ট, সংশ্লিষ্ট মানে তার যে কারেন্ট, R1 এর কারেন্ট কি, R2 এর কারেন্ট কি, R3 এর কারেন্ট কি? আবার বলি, ওই রোধ এবং তার সংশ্লিষ্ট কারেন্টের গুণফলগুলোর বীজগাণিতিক সমষ্টি। তাহলে গুণফলগুলো মানে কি? I1 R1, I2 R2, এটার বীজগাণিতিক সমষ্টি কি হবে? সমান হবে। একটু সিম্পলি চিন্তা করো, ই রে যদি ভি বলো আর আই আর তো আই আর, তাহলে ভি ইকুয়াল টু আই আর আসতেছে। জি স্যার। তাহলে আমি আবারো বলি, কোন একটি বদ্ধ বর্তনীতে ব্যবহৃত তড়িৎ কোষগুলোর বীজগাণিতিক সমষ্টি ওই বর্তনীর রোধ এবং তাদের নিজ নিজ কারেন্টের গুণফলের বীজগাণিতিক সমষ্টি সর্বদা কি হবে? সমান হবে। কথা কি বুঝতে পারছি? এখন আসো স্যার, বীজগাণিতিক সমষ্টি কেমনে বের করব? ও যে আমাকে কোশ্চেন গুলো কে করছে যে লুপের দিক নির্দেশনের যে ব্যাপারটা, এবার এটা নিয়ে কথা আছে, নাহলে তো ঝামেলা পেকে যাবে, পড়ে যাবে। তো লুপ আমরা কোন দিক থেকে ধরবো অলরেডি আমি বলে ফেলছি। ইচ্ছা হয় তুমি ঘড়ি কাটার দিক অথবা ঘড়ি কাটার বিপরীত দিক। ফার্স্টে আসো রিয়াজুল, I1 R1, I2 R2 আর I3 R3 এর লুপ সেট করি। ধরো আমরা ঘড়ি কাটার দিককে প্লাস ধরলাম, আর ঘড়ি কাটার বিপরীত দিককে কি ধরলাম? তুমি তোমার মতো অন্যটা ধরতে পারো, তুমি এটারে প্লাস এটারে মাইনাস ধরতে পারো, নো প্রবলেম। আচ্ছা, যদি এই দিককে প্লাস ধরি, মুয়াজ্জিন এই I1 কি এই দিকে গিয়ে এইভাবে আইসা এইভাবে উঠবে, তার মানে সে এইভাবে চলবে, রাইট? তাহলে এই দিকটা কোনটা? তার মানে I1 R1 কি প্লাস, I2 R2 কি হবে? I2 R2 এইভাবে আইসা এই সেম কাহিনী, তার মানে কি প্লাস। I3 R3 কি হবে? কাউন্টার অ্যাটাক দিচ্ছে R2 এইভাবে, তাহলে এটা কি হবে? মাইনাস I3 R3। এবার আসে ব্যাটারি, ব্যাটারির এই প্রান্তটা কি সুমায়া প্লাস। আমরা জানি কারেন্ট কোন দিক থেকে বের হয়? প্লাস থেকে। তাহলে প্লাস থেকে বের হয়ে এইভাবে গিয়ে সে এইভাবে আইসে এইভাবে আবার এই, তার মানে কি ঘড়ি কাঁটার দিকে না? তার মানে E1 কে আমরা প্লাস বললাম। E2 কি হবে?
এদিক থেকে বের হয়ে এই দিক গিয়ে এভাবে আসবে, রাইট? জি স্যার। তাহলে ইনটুটা কি মাইনাস মাইনাস। তাহলে এই হচ্ছে আমাদের বীজগাণিতিক সমষ্টি। আমরা ভেঙে নিব, আমি আবার বলবো, তাই তো? আমি বলি, সবাই খেয়াল করো, আমি ঘড়ি কাঁটার দিকে যারা আছে তাদেরকে প্লাস ধরছি, ঘড়ি কাঁটার বিপরীত দিকে যারা আছে তাদেরকে মাইনাস ধরছি। তো I1 আর R1, আই তো এদিক থেকে গিয়ে তীর চিহ্ন দেখাই দিছি, এদিক থেকে গিয়ে সে এখানে আসে, তারপর এখানে আসবে, তারপর আবার এখানে আসবে। তার মানে তার যে চক্রটা, এটা কোন ধরনের চক্র? ডান দিক করতি না, তার মানে সে প্লাস। আবার I2 R2, তাকেও তো তার তীর চিহ্ন আমি দেখাই দিছি, তাহলে সে এভাবে আইসা এখানে উঠবে, আবার এখানে যাবে, আবার আইসা এখানে উঠবে। তার মানে এটাও কোন দিক ভর্তি? ডান দিক ভর্তি না, তার মানে তাকেও প্লাস দিছি। এখন বাকি রইলো কি I3 R3, তার তীর চিহ্নটা আমি এই দিকে দিছি, তাহলে সে এই দিক থেকে এইভাবে আইসা এইভাবে উঠবে, এইভাবে আসবে, আবার এভাবে, তার মানে উল্টা দিক। এই দিকটা কি? এই যে তীর চিহ্ন দেখাই দিছি না, ঘড়ি কাঁটার বিপরীত দিকে, তাই তাকে মাইনাস দিছি। গেল কারেন্টের পার্ট। এবার ব্যাটারির পার্টে আসো। ব্যাটারির প্লাস সাইড থেকে যদি কারেন্ট বের হয়, সেই কারেন্টের দিকটা এই গিয়ে এই আসবে, তারপর এই যাবে, তার মানে এই দিক ভর্তি হবে। তাহলে E1 এর যে কারেন্টটা যেটা বের হবে সেটা কোন দিক ভর্তি হচ্ছে? তাই ওকে প্লাস দিছি। আর E2 এর কারেন্টটা এই দিক থেকে বের হবে, কারণ তোমরা তো জানো প্লাস থেকে কারেন্ট বের হয়। তাহলে এই দিক থেকে বের হলে সে কি উল্টা ঘুরবে না? তাহলে তাকে কি দিছি? এখন যদি এটাও প্লাস দাও, তাহলে কি লজিক্যালি মিলবে? মিলবে না। তাহলে দিকের ব্যাপারটা, বীজগণিতিক সমষ্টির ব্যাপারটা আসলে এই দিক দিয়ে বোঝানোটাকে বোঝানো হচ্ছে। তাহলে কখন প্লাস হবে কখন মাইনাস হবে বুঝছি। জি স্যার। এখন ধরো জুয়েল একটু তেড়া, জুয়েল কয় ভাই যেটা করছে আমি তার উল্টা কাজ করব, তাহলে এটারও মাইনাস ধরবে, এটারও প্লাস ধরবে। তাহলে ব্যাপারটা কি হবে? স্যার I1 হবে মাইনাস, R1 হবে মাইনাস, I2 হবে মাইনাস, R2 হবে মাইনাস, আর এটা হয়ে যাবে কি প্লাস। E1 হয়ে যাবে মাইনাস, আর E2 হয়ে যাবে কি প্লাস। ঘটনা তো তাই নাকি? নাকি বুঝেন নাই? বুঝেছি বুঝেছি। তাহলে এটাও কারেক্ট, এটাও কারেক্ট। ক্লিয়ার? তাহলে সবাই চুপ করে বসো। আমি আজকে তোমাদেরকে দুইটা সূত্রের মূল বেস পড়াইছি। কারশফস কারেন্ট ল, তুমি কি ক্লিয়ার হইছো? জি স্যার। বলে যাও, বলো, তুমি বলো। হ্যাঁ, কারেন্ট লটা বলো, সংক্ষেপে বলো। কোন একটা নোড বা জাংশনে যতটুকু কারেন্ট প্রবেশ করে আর যতটুকু কারেন্ট বের হয়ে যায়, এই দুইটার বীজগাণিতিক সমষ্টি কি হয়? জিরো। ওকে, তুমি বলো কারশফস ভোল্টেজের লটা বলো। কোন বদ্ধ বর্তনীতে ব্যবহৃত তড়িৎ কোষের বীজগাণিতিক সমষ্টি ওই বর্তনীর রোধ এবং তাদের কারেন্টগুলোর গুণফলের সমষ্টি, বীজগাণিতিক সমষ্টি কি হয়? কি হয়? সমান হয়। সুমায়া কো সেকেন্ডটা জোরে বলো, মাসখোল। এবার জোরে কর। ব্যবহার করা হয় তাদের তাদের সমষ্টি না, তাদের বীজগাণিতিক সমষ্টি। সমষ্টিগুলো তো যোগ করে ফেলবো। বীজগাণিতিক সমষ্টি ওই বর্তনীর রোধ বীজগাণিতিক সমষ্টির সমান হয়। থ্যাংক ইউ। ওকে, স্টপ করো।